হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে বেসিক ম্যাথস উইথ সুমন ইউটিউব চ্যানেলে স্বাগত। তো আজকের ক্লাসে আমি তোমাদের এসএসসি জিডির 5ই ফেব্রুয়ারি 2025 এর ফার্স্ট শিফটের ম্যাথের কোশ্চেনগুলো সলভ করাবো। তো আমি একদম বেসিক কনসেপ্ট দিয়ে তোমাদের প্রত্যেকটা অঙ্ক বুঝিয়ে দেবো। তোমাদের রিকোয়েস্ট করবো তোমরা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখো, তাহলে তোমাদের কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যাবে। তো চলো আজকের ক্লাসটা শুরু করি। আচ্ছা, দেখো কি বলছে। বলছে 20 জন পুরুষ বা 30 জন মহিলা বা 50 জন বালক একটি কাজ একদিনে শেষ করতে পারে। মানে কি বলছে দেখো, 20 জন পুরুষ অথবা 30 জন মহিলা অথবা 50 জন বালক, মানে 20 জন পুরুষ করে কাজটা একদিনে, অথবা কি 30 জন মহিলা করে হচ্ছে একদিনে, অথবা 50 জন বালক করে হচ্ছে একদিনে। তারপরে কি বলছে, যদি 2 জন পুরুষ ও 5 জন বালক পর্যায়ক্রমিক দিনে কাজ করে এবং 6 জন মহিলা, আচ্ছা পর্যায়ক্রমিক দিন মানে কি, মানে এ একদিন ও একদিন এরকম করে, এবং 6 জন মহিলা প্রত্যেক দিন কাজ করে। তার মানে দেখো কি বলছে, 2 জন পুরুষ ও 5 জন বালক পর্যায়ক্রমিক ভাবে আর 6 জন মহিলা প্রত্যেক দিন, মানে 2 জন পুরুষ আর 6 জন মহিলা একদিন করবে, আর 5 জন বালক আর 6 জন মহিলা একদিন করবে। 6 জন মহিলা প্রত্যেক দিন বলেছে। তাহলে কাজটি শেষ হতে কাজটি শেষ হতে মোট কতদিন লাগবে যদি পুরুষ প্রথম দিন কাজ করে, মানে এই 2 জন পুরুষ আর 6 জন মহিলা প্রথম দিন করবে, পরের দিন করবে 5 জন বালক 6 জন মহিলা। আচ্ছা, তা আমার 20 জন পুরুষ করে একদিনে, 30 জন মহিলা করে একদিনে, আর 50 জন বালক করে একদিন। আমি টোটাল কাজটা ধরছি এই 20, 30 আর 50 এর লসাগু। তাহলে টোটাল কাজটা কত হবে, 20, 30 আর 50 এর লসাগু করলে হবে কত, এটা হবে 300। 20, 30 আর 50 এর লসাগু করবো 300, মানে টোটাল কাজ আছে কতগুলো, 300টা কাজ আছে আমি ধরলাম। তাহলে দেখো, 20 জন পুরুষ একদিনে করে 300টা কাজ। তাহলে আমি কি করব, একজন পুরুষ একদিনে তাহলে কতটা করবে, 20 জন পুরুষ একদিনে যদি 300টা কাজ করে, তাহলে একজন পুরুষ একদিনে কতটা করবে, 300/20টা, মানে কটা কাজ, 15টা কাজ করবে। আচ্ছা, আমাকে কতজন পুরুষের কথা বলেছে, 2 জন পুরুষ। তাহলে একজন পুরুষ যদি একদিনে 15টা কাজ করে, 2 জন পুরুষ একদিনে কতটা করবে, একজন একদিনে 15টা, তাহলে 2 জন একদিনে করবে 30টা কাজ। ঠিক আছে, এটা একটা বের হলো। আচ্ছা, মানে 2 জন পুরুষ একদিনে করবে 30টা কাজ। এবার আমি মহিলারটা বের করি। মহিলারটা কি ছিল, 30 জন মহিলা একদিনে করে 300টা কাজ। এখানে লিখি 30 জন মহিলা একদিনে করে 300টা কাজ। আমি বের করব একজন মহিলা তাহলে একদিনে কতটা কাজ করবে, 300/30, মানে 10টা কাজ। তাহলে একজন মহিলা একদিনে যদি 10টা কাজ করে, আচ্ছা কতজন মহিলা বলেছে আমার এখানে, 6 জন মহিলা। তাহলে একজন মহিলা একদিনের জন্য 10টা কাজ করে, 6 জন মহিলা তাহলে একদিনে কতগুলো কাজ করবে, 60টা কাজ করবে। তাহলে 6 জন মহিলা একদিনে করছে 60টা কাজ। আর কি, বালক 5 জন বালক। আচ্ছা, বালকেরটা কি ধরেছিলাম, 50 জন বালক একদিনে করে 300টা কাজ। তাহলে লিখি 50 জন বালক একদিনে করে 300টা কাজ। তাহলে একজন বালক একদিনে কতগুলো কাজ করবে, 300/50, মানে 6টা কাজ। আচ্ছা, কতজন বালকের কথা বলেছে, 5 জন বালক। তাহলে 5 জন বালক একদিনে কতটা করবে, 5 6 30টা কাজ। তাহলে দেখো, আমাকে কি বলেছে, 2 জন পুরুষ ও 5 জন বালক পর্যায়ক্রমিক দিনে কাজ করে এবং 6 জন মহিলা প্রত্যেক দিন, মানে আর পুরুষ কাজ শুরু করছে, মানে প্রথম দিন কে কে কাজ করবে, 2 জন পুরুষ আর 6 জন মহিলা। তাহলে 2 জন পুরুষ আর 6 জন মহিলা মিলে একদিনে কতটা কাজ করছে, 2 জন পুরুষ একদিনে করছে কতটা, 30টা কাজ। আর 6 জন মহিলা একদিনে কতটা কাজ করছে, 60টা কাজ। তাহলে 2 জন পুরুষ আর 6 জন মহিলা মিলে একদিনে কতটা কাজ করবে, 30 যোগ 60টা কাজ। তার মানে কতগুলো কাজ হবে, 90টা কাজ হবে। তার মানে প্রথম দিনে কতগুলো কাজ হবে, 90 দিন। আচ্ছা, দ্বিতীয় দিন কে কে কাজ করবে, এই 5 জন বালক আর 6 জন মহিলা, কারণ মহিলাটা তো 6 জন মহিলা প্রত্যেকদিন কাজ করছে, আর একদিন 2 জন পুরুষের সাথে কাজ করবে, একদিন 5 জন বালকের সাথে কাজ করবে। তাহলে এই 5 জন বালক আর 6 জন মহিলা পরের দিন কি করবে, 5 জন বালক আর 6 জন মহিলা পরের দিনে, মানে একদিনে কতটা কাজ করবে, 5 জন বালক একদিনে কতটা করে, এই যে 30টা কাজ, আর 6 জন মহিলা একদিনে কতটা করে, 60টা। তাহলে 5 জন বালক আর 6 জন মহিলা একদিনে করবে 60 যোগ 30, মানে 90টা কাজ। আচ্ছা, তাহলে এই 2 দিনে কতগুলো কটা কাজ হলো, 180টা। আমার টোটাল কাজ কত, 300টা। তাহলে দেখো, তাহলে পরের দিন আবার কি 2 জন পুরুষ আর 6 জন মহিলা করবে, তারা একদিনে কতটা করবে, আরো 90টা। তাহলে দেখো আমার 270টা কাজ হয়ে গেল। এই তিনটে মিলে কতগুলো কাজ হলো, 270টা। আর কটা কাজ পড়ে, আর দেখো 30টা কাজ পড়ে। তাহলে এরপরে কারা করবে, 5 জন বালক আর 6 জন মহিলা কাজ করবে। তাহলে এদের বাকি রয়েছে 30টা কাজ। তাই এরা একদিনে কতটা কাজ করে, 90টা কাজ করে, তাই না। এই যে 6 জন বালক, এই 5 জন বালক আর 6 জন মহিলা একদিনে 90টা কাজ করে। তো আমার কাজ রয়েছে 30টা। তো 90টা কাজ যদি একদিনে করে, তাহলে 30টা কাজ করতে কতদিন লাগবে, 30/90, মানে হচ্ছে 1-এর 3 দিন লাগবে। তাহলে লাস্টের যে 30টা কাজ পড়ে রয়েছে ওটা করতে লাগবে 1-এর 3 দিন। আর আগে টোটাল 270টা কাজ করেছে কত, এই একদিন, এই একদিন আর এই একদিন, মানে 3 দিন। আর লাস্টের 30টা কাজ করতে লাগবে 1-এর 3 দিন। তাহলে মোট কতদিন টাইম লাগবে, 3 যোগ 1-এর 3, মানে হচ্ছে 3 পূর্ণ 1-এর 3 দিন।
তার মানে অপশন বি হবে। তো এই অঙ্কটা আমরা এইভাবে করতে পারি, এইভাবে ভেঙে ভেঙে আমি বলে দিলাম বুঝিয়ে বুঝিয়ে, তোমরা একবারে তাড়াতাড়ি করতে পারবে। তারপরেরটা, আচ্ছা দেখো কি বলছে, বলছে একটি বইয়ের লিখিত মূল্য 1500 টাকা, নিম্নলিখিত ছাড় দুটি দিলে এই ছাড় দুটিতে বইটির বিক্রয় মূল্যের পার্থক্য কত? নিম্নলিখিত দুটি ছাড় মানে এইটা একটা ছাড়, মানে দুটি পরপর একবার 20% ছাড়, আর একটা ছাড় হচ্ছে পরপর 30% ও 10% ছাড়। দেখো দুটি পরপর 20% ছাড় মানে কি, এইভাবে যদি দুটি পরপর 20% ছাড় দেয় তাহলে তার সমতুল্য ছাড় কত হবে? এটার সমতুল্য ছাড় হবে, এটা হয় এক্স স্কোয়ার বাই 100 এরকম করে, অথবা দেখো 20 প্লাস 20 মাইনাস 20 ইন্টু 20 ডিভাইডেড বাই 100, এইভাবে করি, একই ফর্মুলায় পড়ে যাবে তাহলে দুটোই। তাহলে এই শূন্য কাটলো, এই শূন্য কাটলো, তাহলে কত? 20 আর 20 যোগ করলে হয় 40 মাইনাস 2 দুগুণে 4, মানে 40 থেকে 4 বাদ দিলে হয় কত? 36%। তার মানে পরপর দুটি 20% ছাড়ের সমতুল্য ছাড় হচ্ছে 36% ছাড়। এবার হচ্ছে পরপর 30% আর 10% ছাড়ের সমতুল্য ছাড়, তাহলে কত হবে? 30 যোগ 10 মাইনাস 30 ইন্টু 10 ডিভাইডেড বাই 100, এই শূন্য কেটে গেল, তাহলে কত হয়? 30 আর 10 হয় 40, আর মাইনাস 3 মানে কত পার্সেন্ট ছাড় দিচ্ছে? 37%। তাহলে দেখো একটাই দিচ্ছে 36% ছাড়, প্রথমটা হচ্ছে 36% ছাড়, পরেরটা হচ্ছে 37% ছাড়। তার মানে দ্বিতীয় ছাড়টা বেশি। দ্বিতীয় ছাড়টা কত বেশি? 1% বেশি। তার মানে 1% ছাড় বেশি দিচ্ছে মানে কি, দ্বিতীয়টাতে ক্রয় মূল্য, দ্বিতীয়টাতে বিক্রয় মূল্যটা কম হবে। কতটা কম হবে? 1% কম হবে। তার মানে কত টাকার 1%? এই যে ধার্য মূল্য যত বা লিখিত মূল্য যত, তার 1% কম হবে, এটাই হচ্ছে পার্থক্য। এই দুটো ছাড়ের যে পার্থক্য 1%, 1% টাকাটা কত সেটাই আমাকে বের করতে হবে। তাহলে আমার বিক্রয় মূল্যের পার্থক্যটা বেরিয়ে যাবে। তাহলে 1500 টাকার 1% মানে কত? 1500 ইন্টু 1/100 মানে কত হবে? শূন্য শূন্য কেটে গেলে হয় 15 টাকা। তার মানে এই দুটো ছাড়ের ক্ষেত্রে ছাড় দিলে বিক্রয় মূল্যের পার্থক্য কত হবে? ছাড়ের পার্থক্য কত? 1%। তাহলে বিক্রয় মূল্যের পার্থক্যই হবে ওই 1% এর যে তফাৎটা হচ্ছে সেইটাই হবে, মানে 15 টাকা হবে, অপশন সি হবে। তারপরেরটা, যদি ছাড়ের পার্থক্য বলতে তাহলেও 15 টাকাই হতো, কারণ 15 টাকা কম বেশি, আর এটাই বিক্রয় মূল্যের পার্থক্য, এটাই হবে, আমি এইভাবেও বের করতে পারি। তারপরেরটা কি বলছে দেখো, বার্ষিক 5% সুদের হারে কোনো মূলধনের 3 বছরের চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের অন্তর 244 টাকা হলে মূলধনের পরিমাণ কত? আচ্ছা এটা একটা ফর্মুলা আছে, ফর্মুলা ধরে করলেও হবে, ফর্মুলাটা মনে রাখা একটু চাপ আছে, আর এমনি বেসিক পদ্ধতিতে, আচ্ছা বেসিক পদ্ধতিতেই করিয়ে দিই, ফর্মুলা পড়ার দরকার নেই। 2 বছরের ক্ষেত্রে ফর্মুলাটা তাহলে সুবিধা হতো, 2 বছরের ক্ষেত্রে ফর্মুলাটা সোজা, কিন্তু 3 বছরের ক্ষেত্রে ফর্মুলাটা একটু জটিল, মুখস্থ করতে হবে না বুঝে, দরকার নেই, আমি বেসিক পদ্ধতিতে করাই। দেখো আমি ধরছি মূলধনটা হচ্ছে এক্স, তাহলে 5% সুদের হারে 3 বছরের ক্ষেত্রে সমূল চক্রবৃদ্ধি কত হবে? ফর্মুলা কি? এক্স ইন্টু 1 প্লাস আর বাই 100 মানে 5/100 তার হোল কিউব, এটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি। তা এর থেকে যদি আমি আসলটাকে বাদ দিই, মানে মাইনাস যদি এক্স করে দিই, তাহলে আমার চক্রবৃদ্ধি সূত্রটা বেরিয়ে যাচ্ছে। আচ্ছা তাহলে বের করি, 5 আর 100 কাটাকুটি করলে হয় উপরে হয় 1 নিচে হয় 20, মানে এক্স ইন্টু উপরে হবে দেখো 21/20 তার হোল কিউব, তাহলে 21/20 তার হোল কিউব মাইনাস এক্স, এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। আচ্ছা 21 এর কিউব, দুটো 21 এর স্কোয়ার করলে হয় 441, তাহলে 441 গুণ 21 করতে হবে, কত হয়? 1 একে 1, 4 একে 4, 4 একে 4 গুণ 2 একে 2, 4 দুগুণে 8, 4 দুগুণে 8, তাহলে কত হলো? 1, 4 আর 2 6, 4 12, 2 হাতে 1 9, তাহলে কত হচ্ছে? উপরে হবে তোমার 9261x ডিভাইডেড বাই 20 এর কিউব, 2 এর মানে হয় 8000, 2 এর কিউব করলে 8 আর 3টে শূন্য বসবে মাইনাস x। আচ্ছা তাহলে লসাগু করলে হয় 8000, এর উপরে হবে 9261x মাইনাস 8000x, মানে হবে কত? 1261x। তাহলে এটা কি বেরোলো? এটা বেরোলো চক্রবৃদ্ধি সুদ। আমাকে কি বলেছে? চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর, তাহলে x টাকার 5% সুদের হারে 3 বছরের সরল সুদ কত হবে? তাহলে সরল সুদ কত হবে? সরল সুদের ফর্মুলা কি? ptr/100, p এর মান হচ্ছে x ইন্টু t এর মান হচ্ছে 3 ইন্টু r এর মান হচ্ছে 5 ডিভাইডেড বাই 100, 5 দিয়ে যদি 100 কে কাটি তাহলে হয় 20। আচ্ছা তাহলে হচ্ছে কত? 3x/20, না কাটলেও হতো, আচ্ছা যাই হোক। তাহলে এখানে বলেছে এদের অন্তরটা, তাহলে এদের চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের অন্তর কত হচ্ছে? চক্রবৃদ্ধি সুদ হচ্ছে 1261x/8000 মাইনাস সরল সুদ হচ্ছে 3x/20, এই অন্তরটাই কার সমান? এই যে 244 টাকার, মানে এটা ইজ ইকুয়াল টু 244। লসাগু করলে কত হবে? 8000 হবে, তাহলে উপরে হচ্ছে 1261x মাইনাস 20 কে দেখো 400 দিয়ে গুণ করলে 8000, তাহলে 400 গুণ 3x করলে 3 4 1200x সমান সমান 244, তাহলে কত হচ্ছে এখানে? 61x সমান সমান 8000 কে ডান পাশে পাঠালে হয় 244 ইন্টু 8000, তাহলে x সমান সমান কি হবে? 244 ইন্টু 8000 ডিভাইডেড বাই 61, 61 কে দেখো 4 দিয়ে গুণ করলে 244 হয়, তাহলে x এর মান কত হবে? 4 8 32 0 0 0 মানে 32000।
তো এইভাবেও তোমরা বেসিক পদ্ধতিতে করতে পারো, তাহলে আর ফর্মুলা মুখস্থ রাখার দরকার নেই। ফর্মুলা মুখস্থ রাখলে ওগুলো আবার মনে করে করাও একটু চাপের আছে। তারপরেরটা কি বলছে দেখো, জ্বালানির মূল্য পরপর 3 মাসে যথাক্রমে 55%, 10% এবং 20% হ্রাস পায়, কিন্তু চতুর্থ মাসে 65% বৃদ্ধি পায়। তাহলে এই 4 মাসে জ্বালানির মূল্য প্রথমের মূল্য থেকে কত শতাংশ বৃদ্ধি বা হ্রাস? আচ্ছা, আমি 100 ধরে করতে পারি, x ধরে করতে পারি, আমি x ধরে করি। হ্যাঁ, আমি ধরছি প্রথমে জ্বালানির মূল্য ছিল x, তারপরে কি হয়েছে, প্রথম মাসে 55% হ্রাস পেয়েছে, তাহলে হলো কত, ছিল তো x, 55% হ্রাস পেয়েছে মানে হলো x এর 100 মাইনাস 55% মানে x এর 45%, মানে x ইন্টু 45/100। আচ্ছা, তারপরে আবার কি 10% হ্রাস পেলো, মানে যেটা ছিল তার আরো 10% হ্রাস পেলো, মানে হলো কত, তার 90%, মানে এটা ইন্টু 90/100। তারপরে আবার কি, তারপরে আবার 20% হ্রাস পেয়েছে, মানে হলো কত, 20% যদি হ্রাস পায় তাহলে হলো যেইটা ছিল মানে এই পুরোটা, এর আবার 80%, মানে এটা ইন্টু 80/100। আচ্ছা, তারপরে চতুর্থ মাসে আবার বৃদ্ধি পেলো 65%, তাহলে এর আবার বৃদ্ধি পেয়েছে 65%, মানে কি এটা ইন্টু 165/100, যেহেতু বৃদ্ধি পেয়েছে, আগের গুলো কম ছিল তো 100 থেকে মাইনাস করছিলাম, এটা বেড়েছে মানে 100 এর সাথে প্লাস করতে হবে, 165/100। আচ্ছা, শূন্য শূন্য যা যা কাটছে কেটে দিই, একটা শূন্য কাটছে, এই শূন্য কাটছে। আচ্ছা, 100 কে কাটলে হয় 20, আর 165 কে কাটলে 3 5 15, 1 5 3। আচ্ছা, এই 20 আর 45 কে যদি কাটি তাহলে হবে 4, 5 দিয়ে কাটলে হয় 9, 4 আর 8 কে কাটলে হয় 2। আচ্ছা, 2 আর একটা 100 কে কাটলে হয় 50, তাহলে উপরে কত কত থাকছে, উপরে থাকছে হচ্ছে 9, 9 আর 9 81 গুণ 33, তাহলে 81 গুণ 33 করলে কত, 3 একে 3, 3 আটা 24 গুণ 3 একে 3, 3 আটা 24, মানে 3, 3 আর 4 7, 4 আর 2 6 2, মানে হচ্ছে 2 6 7 3x ডিভাইডেড বাই কত, নিচে 50 আর 100 গুণ করলে হয় 5000। তাহলে এটা এখন হয়েছে, আমাকে কি বলেছে, কতটা হ্রাস পেয়েছে, আগে ছিল x, এখন হয়েছে এইটা, তাহলে হ্রাস পেলো কত, x মাইনাস 2 6 7 3x ডিভাইডেড বাই 5000। লসাগু করলে হবে 5000, তাহলে উপরে হচ্ছে 5000x মাইনাস 2 6 7 3x, বিয়োগ করলে কত হবে, 7, 7 এর 2, 6 এর 7 3, 2 এর 3 2, এত x ডিভাইডেড বাই 5000। তাহলে বলেছে কি কত শতাংশ বৃদ্ধি বা হ্রাস পেয়েছে, তাহলে কতটা বৃদ্ধি বা হ্রাস পেয়েছে, এতটা তো হ্রাস পেয়েছে। এটা কি হয়েছে, এটা বৃদ্ধি পেয়েছে না হ্রাস পেয়েছে, এটা তো হ্রাস পেয়েছে, তাহলে কতটা হ্রাসের হার কত হবে, এইটা যতটা হ্রাস পেয়েছে সেইটা ডিভাইডেড বাই আগে যতটা ছিল মানে x ইন্টু 100%। আচ্ছা, এটাকে আমি ভেঙে লিখছি, তাহলে 2 3 2 7 x ডিভাইডেড বাই 5000 ইন্টু x ইন্টু 100%। এই x x কেটে যাবে, এখান থেকে দুটো শূন্য, এখান থেকে দুটো শূন্য কেটে যাবে, তাহলে 2327/50 হচ্ছে, এদিকে করি 2327/50, তাহলে 2327 কে ভাগ করলে কত হবে, 50 দিয়ে 4 বার যাবে, তাহলে হয় 200, তারপরে হবে এটা 2, হ্যাঁ, তারপরে হবে 3 2 7, মানে 6 বার দিলে হয় 300, তারপরে হচ্ছে 2 7, তাহলে 46.54 একটা অপশন আছে, ওটাই হবে। তো আমি বের করে দিই, পয়েন্ট নিলে 0, তাহলে 5 বার দিলে হয় 250, তারপরে 200, মানে 4 বার দিলে 200, তাহলে 46.54% হ্রাস পাবে। তারপরেরটা দেখো কি বলছে, বলছে যদি একটি ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 3 গুণ করা হয় তাহলে ঘনকটির আয়তন প্রাথমিক আয়তনের কত গুণ হবে? আচ্ছা, আমি ধরছি ঘনকটির বাহুর দৈর্ঘ্য ছিল x প্রথমে, তাহলে x যদি ঘনকের বাহুর দৈর্ঘ্য হয় তাহলে ঘনকের আয়তন কত হবে, ঘনকের আয়তনের ফর্মুলা হচ্ছে বাহু কিউব, তাহলে ঘনকের আয়তন কত হবে, x যদি বাহুর দৈর্ঘ্য, আয়তন হবে x কিউব, এত ঘন একক। হ্যাঁ, আয়তন ঘন একক হয়, আর বাহুর দৈর্ঘ্য একক হলে আয়তন হবে ঘন একক, কিউব করছি মানে ঘন করছি। আচ্ছা, দ্বিতীয় ক্ষেত্রে কি বলেছে, বাহুর দৈর্ঘ্য 3 গুণ করেছে, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য কত, 3x, আগে যদি x থাকে তাহলে 3 গুণ করলে তাহলে বাহুর দৈর্ঘ্য কত হবে, 3x হবে। তাহলে এক্ষেত্রে আয়তন কত হবে, বাহুর কিউব মানে 3x তার হোল কিউব, এত ঘন একক, করলে কত হয়, 3 এর কিউব করলে 27x কিউব, এত ঘন একক। আমাকে কি বলেছে, তাহলে ঘনকটির আয়তন প্রাথমিক আয়তনের কত গুণ হবে, প্রাথমিক আয়তন ছিল x কিউব, তাহলে x কিউবের কত গুণ করলে 27x কিউব আসে, 27 গুণ করলে, তাহলে নতুন যে আয়তনটা সেটা প্রাথমিক আয়তনের কত গুণ, তাহলে প্রাথমিক আয়তন বা x কিউবের 27 গুণ, তার মানে অপশন পি হবে। তারপরটা আচ্ছা, কি দেখো কি বলছে, বলছে 3 + √2 ও 2√7 এর তৃতীয় সমানুপাতি কত? আচ্ছা, তৃতীয় সমানুপাতি আমি ধরছি হচ্ছে, তৃতীয় সমানুপাতিটা হলো x, তাহলে তৃতীয় সমানুপাতি যদি x হয় তাহলে কি, তাহলে 3 + √2 মানে প্রথমটা 2√7 ও x হবে ক্রমিক সমানুপাতি, এরা হবে কি ক্রমিক সমানুপাতি। ক্রমিক সমানুপাতি মানে কি, মানে প্রথমটা ইস্টু দ্বিতীয়টা সেটা হবে দ্বিতীয়টা ইস্টু তৃতীয়টা, অথবা আমি কি লিখতে পারি, প্রথমটা মানে 3 + √2 বাই 2√7
ইজ ইকাল টু হবে দ্বিতীয়টা ইস টু তৃতীয়টা বা দ্বিতীয়টা বাই তৃতীয়টা 2√7 বাই এক্স। কোনাকুনি যদি গুণ করি তাহলে কত হবে 3 প্লাস রুট টু ইন্টু এক্স সমান সমান 2√7 আর 2√7 যদি গুণ করি তাহলে কি হয়, মানে 2√7 এর স্কোয়ার মানে 2 দুগুণে হয় 4 আর √7 গুণ করলে হয় 7, মানে 4 7 28, একবারে 28 লিখে দিলাম। তাহলে এক্স এর মান কত হবে 28 ডিভাইডেড বাই 3 প্লাস রুট টু, নিচে 3 প্লাস রুট টু রয়েছে করণীয় নিরসন করি তাহলে উপর নিচকে 3 মাইনাস রুট টু, এখানে প্লাস থাকলে মাইনাস দিয়ে গুণ করতে হবে, মানে 3 মাইনাস রুট টু দিয়ে উপর নিচকে গুণ করব। আচ্ছা গুণ করলাম, তাহলে 28 ইন্টু 3 মাইনাস রুট টু যেরকম আছে লিখলাম, নিচে তাহলে দেখো a প্লাস বি ইন্টু a মাইনাস বি আকারে রয়েছে, তার ফর্মুলা কি স্কয়ার মাইনাস বি স্কয়ার মানে 3 স্কয়ার মাইনাস রুট টুর স্কয়ার, এটা সমান কি লিখতে পারি 28 ইন্টু 3 মাইনাস রুট টু বাই 3 স্কয়ার করলে 9 হয়, 9 মাইনাস রুট টু স্কয়ার করলে 2, তাহলে 9 মাইনাস 2 করলে কত হয় 7 হয়, নিচে একবারে 7 লিখে দিলাম। 7 আর 28 কে কাটলে হয় 4, তাহলে কত হবে 4 ইন্টু 3 মাইনাস রুট টু, তার মানে অপশন এ তে দেখো আছে 4 ইন্টু 3 মাইনাস রুট টু। তারপরটা কি বলছে দেখো, একটি ইউনিভার্সিটিতে 500 জন ছাত্রছাত্রী আছে, তাদের মধ্যে 60% ছাত্রী। আচ্ছা 500 জনের মধ্যে 60% ছাত্রী, তাহলে ছাত্রী কতজন আছে 500 এর 60%, মানে 500 ইন্টু 60 বাই 100, এই দুটো শূন্য কেটে দিলাম, তাহলে 5 6 30, 300 জন হচ্ছে ছাত্রী আর বাকিরা হচ্ছে ছাত্র। তাহলে ছাত্র কতজন আছে, টোটাল 500 এর মধ্যে 300 জন ছাত্রী হলে ছাত্র কত 500 মাইনাস 300 মানে 200 জন, বা 540% করেও বের করতে পারি। আচ্ছা বলেছে কি ছাত্রীদের গড় উচ্চতা 162 এবং ছাত্রদের গড় উচ্চতা 168, তাহলে সকল ছাত্রছাত্রীদের গড় উচ্চতা কত। আচ্ছা এরকম গড় উচ্চতা বলে দিলে আমি ছাত্রীদের সমষ্টি বার করি, তাহলে ছাত্রীদের সমষ্টি কত হবে উচ্চতার, তাহলে ছাত্রীদের উচ্চতার সমষ্টি কত হবে, ছাত্রীদের গড় উচ্চতা 162 আর আছে কতজন ছাত্রী 300, তাহলে উচ্চতার সমষ্টি হবে 300 গুণ 162, আর ছাত্রদের কত হবে, ছাত্রদের সমষ্টি কত হবে, ছাত্র আছে 200 জন, তাদের গড় উচ্চতা 168, তাহলে সমষ্টি কত হবে 200 ইন্টু 168। বের করতে বলেছে কি এদের আবার গড়, তাহলে এদের গড় মানে কি এদের টোটাল ছাত্রছাত্রীদের উচ্চতার সমষ্টি ডিভাইডেড বাই টোটাল ছাত্রছাত্রী, তাহলে এদের গড় কত হবে, তাহলে এই দুটোর যোগফল ডিভাইডেড বাই টোটাল ছাত্রছাত্রী মানে 500, মানে 300 ইন্টু 162 যোগ 200 ইন্টু 168 ডিভাইডেড বাই 500। উপর থেকে দেখো 100 কমন যায়, 300 আর 200 থেকে 100 কমন যায়, তাহলে কি পড়ে থাকে 3 গুণ 162 যোগ 2 গুণ 168 বাই 500। আচ্ছা এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে দিলাম, তাহলে 3 গুণ 162 করলে 3 দুগুণে 6, 3 6 18 8 হাতে 1, 3 কে 3 আর 1 4 যোগ 2 গুণ 168 করলে 8 দুগুণে 16 6 হাতে 1 6 13 3 হাতে 1 2 কে 2 রেখে 3 ডিভাইডেড বাই 5। আচ্ছা যোগ করলে কত 6 6 12 2 হাতে 1, 3 কে 4 8 12 2 হাতে 1, 3 কে 4 4 8 ডিভাইডেড বাই 5, তাহলে কতবার যাবে 5 দিয়ে যদি ভাগ করে প্রথমে একবার যাবে, তারপরে 3 2 মানে 6 বার যাবে, তারপরে 2 2 মানে 4 বার যাবে, তারপরে পয়েন্ট নিয়ে 2 শূন্য হবে 4, 164.4। তোমরা বুঝতে না পারলে রাফে ভাগটা করে নিও, হ্যাঁ ঠিক আছে, আমি মুখে মুখে করলাম। তাহলে কত হবে 164.4, তাহলে সবার গড় উচ্চতা কত 164.4, এত সেমি। তারপরেরটা কি বলছে দেখো, মনোজ এ শহর থেকে বি শহরে তার স্বাভাবিক গতিবেগের 1/5 গতিবেগে গাড়ি চালিয়ে 36 মিনিট দেরিতে শহর বি তে পৌঁছায়। তাহলে মনোজ যদি তার স্বাভাবিক গতিতে যেত তাহলে এ শহর থেকে বি শহরে যেতে সে তার কত মিনিট সময় লাগতো। আচ্ছা আমি ধরছি তার স্বাভাবিক গতিবেগ হচ্ছে এক্স, তাহলে সে গেছে কোন গতিবেগে, স্বাভাবিক গতিবেগের 1/5 গতিবেগে, মানে এক্স এর 1/5 গতিবেগে, মানে এক্স ইন্টু 1/5 মানে এক্স বাই 5 গতিবেগে গেছে। তাহলে স্বাভাবিক গতিবেগ আর যেই গতিবেগে গেছে এই দুটো গতিবেগের অনুপাত কত, স্বাভাবিক আর যেটাতে অ্যাকচুয়াল গেছে, অ্যাকচুয়াল নরমালের অ্যাকচুয়াল করে, তাহলে একটা হচ্ছে নরমাল ইস্টু যদি অ্যাকচুয়াল স্পিডের যদি আমি ইয়ে করি, তাহলে সেই গতিবেগের অনুপাতটা কত হবে এক্স ইস্টু এক্স বাই 5, এক্স উঠে গেলে 1:1/5, তার মানে এরকম থাকলে হয়ে যায় 5:1, তাহলে এটা হচ্ছে গতিবেগের অনুপাত। তাহলে নরমালের অ্যাকচুয়াল গতিবেগের অনুপাত যদি 5:1 হয়, তাহলে আমাকে দেখো সময় বলে দিয়েছে, তো গতিবেগের সাথে সময়ের কি সম্পর্ক, গতিবেগের সাথে সময়ের হচ্ছে ব্যস্ত সম্পর্ক, যার গতিবেগ যত বেশি তার সময় তত কম লাগে। তাহলে সময়ের অনুপাত কি হবে, নরমাল গতিবেগে গেলে ইস্টু অ্যাকচুয়াল গতিবেগে গেলে সময়ের অনুপাত, টাইমের অনুপাত তাহলে কি হবে উল্টে যাবে, 5:1 টা উল্টে যাবে, উল্টে গেলে কত হবে 1:5 হয়ে যাবে। তার মানে নরমাল গতিবেগে গেলে আমার টাইম যদি লাগতো y, তাহলে অ্যাকচুয়াল যেই গতিবেগে গেছে তাতে টাইম লাগতো কত, তাতে টাইম লাগতো 5y, 1:5 বলেছে। আচ্ছা এই তাহলে কতটা দেরিতে পৌঁছাতো 36 মিনিট, তাহলে এই যে এই কতটা y আর 5y এর মধ্যে কতটা দেরি লাগছে 4y দেরি লাগছে, মানে 5y মাইনাস y, তাহলে এই 4y টার মানই কার সাথে সমান 36 মিনিটের সাথে সমান, তাহলে y সমান সমান কত 9 মিনিট।
আমাকে কি বার করতে বলেছে, এ শহর থেকে বি শহরে যেতে যদি স্বাভাবিক গতিতে যেত তাহলে কত টাইম লাগতো। আমি কি ধরেছি দেখো, নর্মাল টাইমটা হচ্ছে ওয়াই, মানে স্বাভাবিক গতিতে গেলে ওয়াই মিনিট টাইম লাগবে। তাহলে কত মিনিট টাইম লাগতো, এই যে পেয়ে গেলাম 9 মিনিট টাইম লাগতো। তার মানে অপশন ডি হবে। তারপরটা কি বলছে দেখো, আচ্ছা এটা আগে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করি, তাহলে 50 ভাগ 5 করলে কত হয় 5। এখানে 8 মাইনাস 7 রয়েছে, আচ্ছা এটা ভেঙে দিই, হ্যাঁ তাহলে 5 ইন্টু 72/3 করলে হয় 24, সেকেন্ড ব্র্যাকেট দিই, প্লাস 12/1 করলে 12 ইন্টু 8 মাইনাস 7 করলে হয় 1, 12 সাথে 1 গুণ করলে হবে 12ই, তাহলে 12 আর 24 যোগ করলে হয় 5 গুণ 12 আর 24 যোগ করলে হয় 36, তাহলে 5 গুণ 36। ওফো, 50 ভাগ 5 করে 5 লিখছি কেন, 10, তাহলে 10 গুণ 36 মানে 360 হবে, অপশন বি হবে। তারপরটা কি বলছে দেখো, আগে এখানে কি ভাগের কাজ হবে, তা ভাগ এইটার মধ্যে রয়েছে, দুটোর মাইনাস মাইনাস আমি কেটে দিলাম, তাহলে 60 ভাগ 15 করলে 4, তাহলে -9 যেরকম ছিল এখানের এই মাইনাসটা লিখলাম, তারপরে কত 60 ভাগ 15 করলে 4, তারপরে দেখো প্লাস মাইনাসে মাইনাস হবে, 3 গুণ 7 করলে হয় 21, তাহলে তিনটেই মাইনাস, তাহলে তিনটেই মাইনাস থাকলে চিহ্ন মাইনাস হয়ে যাবে, আর সংখ্যাগুলোর কি করতে হয়, যোগ করতে হয়, 9 আর 4 যোগ করলে 13, 13 আর 21 যোগ করলে হয় 34, মানে অপশন এ হবে। তারপরেরটা কি বলছে দেখো, 12টি চেয়ার বিক্রয় করে সচিনের 52টি চেয়ারের বিক্রয় মূল্যের সমান লাভ হয়েছে, তাহলে লাভের হার কত শতাংশ। তাহলে দেখো, ও 12টি পড়ছে, মানে 152টি চেয়ার বিক্রয় করে সচিনের 52টি চেয়ারের বিক্রয় মূল্য সমান লাভ হয়েছে। তাহলে দেখো বিক্রয় করেছে কত, বিক্রয় মূল্য হচ্ছে 152টা চেয়ারের, 152টা চেয়ারের, লাভ হয়েছে কতগুলো, 52টা চেয়ারের বিক্রয় মূল্য সমান মানে 52, আমি ধরছি একটার বিক্রয় মূল্য 1 টাকা করে, তাহলে বিক্রয় মূল্য হয়েছে 152, লাভ হয়েছে 52, তাহলে 152টা চেয়ারের ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য হচ্ছে তোমার দেখো, তাহলে বিক্রয় মূল্য থেকে যদি লাভ বাদ দিতে হবে ক্রয় মূল্য বেরিয়ে যায়, মানে 152 মাইনাস 52 করলে কত হয় 100, তাহলে লাভের হার কত, লাভের হার হচ্ছে যত টাকা লাভ হয়েছে মানে 52 ডিভাইডেড বাই ক্রয় মূল্য, ক্রয় মূল্য মানে 100 ইন্টু 100%, 100 100 কেটে গেল, তাহলে কত হলো 52%, তার মানে অপশন সি হবে। এগুলো খুব ইম্পর্টেন্ট অঙ্ক, একদম সোজা, ঠিক আছে। তারপরটা কি বলছে দেখো, মন্দার, কেতন এবং তুষারের গড় ওজন 45 কেজি, যদি মন্দার ও কেতনের গড় ওজন 43 কেজি এবং কেতন, এটা দেখো এটা প্রত্যেক শিফটে এরকম টাইপের অঙ্ক এসেছে, তাহলে মন্দার, কেতন এবং তুষারের গড় ওজন দিয়েছে, ওদের সমষ্টিটা বার করি, তাহলে মন্দার যোগ কেতন আর তুষারের বয়সের সমষ্টি কত হবে, তিনজনের গড় 45 বলেছে, তিনজনের সমষ্টি কি 45 গুণ 3 করলে কত হয় 135 হয়, আর কি বলেছে মন্দার ও কেতনের গড় ওজন বলেছে 43, তাহলে মন্দার আর কেতনের সমষ্টি বার করি, তাহলে মন্দার আর কেতনের সমষ্টি কত হবে, দুজনের গড় 43, দুজনের সমষ্টি কত 43 গুণ 2 মানে 86, তাহলে দেখো মন্দার, কেতন আর তুষারের থেকে আমি যদি মন্দার আর কেতনকে বাদ দিয়ে দিই, বিয়োগ করে দিই, তাহলে কে পড়ে থাকে, এটা এটা কেটে যাবে, খালি তুষার পড়ে থাকবে, তাহলে তুষারের ওজন কত, 135 থেকে 86 বাদ দিলে যত হয়, মানে হবে 9, 8 আর 9 4, তাহলে তুষারের ওজন বেরোলো 49 কেজি। আবার পরে কি বলেছে, কেতন ও তুষারের গড় ওজন হচ্ছে 48 কেজি, মানে কেতন যোগ তুষার এদের গড় ওজন 48, মানে এদের ওজনের সমষ্টি কত 48 গুণ 2 মানে 96 কেজি। আবার তুষারের ওজন বলে দিয়েছে 49 কেজি, তাহলে কেতনের ওজন কত হবে, 96 থেকে যদি তুষারের ওজন ডান পাশে পাঠে তাহলে -49 হবে, মানে 96 - 49 করলে কত হবে 47 হবে, মানে কেতনের ওজন কত কেজি 47 কেজি, অপশন ডি হবে। তারপরেরটা কি বলছে দেখো, একজন লোক আহমেদাবাদ থেকে কলকাতা 78 কিমি পার ঘন্টা গতিবেগে গিয়ে আবার একই পথে 91 কিমি পার ঘন্টা গতিবেগে ফিরে আসে, তাহলে সমগ্র যাত্রাপথে তার গড় গতিবেগ, এইভাবে যখন বলে দেয় x কিমি পার ঘন্টা গতিবেগে গিয়ে y কিমি পার ঘন্টা গতিবেগে যদি ফিরে আসে, তাহলে গড় গতিবেগের ফর্মুলা কি, গড় গতিবেগের ফর্মুলা আছে, এই ফর্মুলা পড়লেই হয়ে যাবে, 2xy বাই x প্লাস y, তাহলে এখানেও গড় গতিবেগ 78 কিমি পার ঘন্টা বেগে গেছে, 91 কিমি পার ঘন্টা বেগে আছে, তাহলে গড় গতিবেগ সমান সমান কি হবে, 2 ইন্টু এক্স এর মান আমি ধরছি 78 ইন্টু ওয়াই এর মান ধরছি 91 ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই মানে 78 প্লাস 91। আচ্ছা নিচেরটা আগে যোগ করি না, 78 আর 91 যোগ করলে কত হয়, 8 আর 9 7 আর 9 16 169, তাহলে এটার বদলে আমি এটা লিখলাম, এটা কেটে দিলাম, 169 কে 13 দিয়ে ভাগ করা যায়, 13 13 169 আর 7 13 91, আবার 13 কে 6 দিয়ে গুণ করলে 78 হয়, তাহলে হলো কত 6 দুগুণে 12 7 12 84, তার মানে গড় গতিবেগ কত 84 কিমি পার ঘন্টা। তারপরেরটা কি বলছে দেখো, 2.8 এবং 0.7 এর মধ্য সমানুপাতি, তো মধ্য সমানুপাতির একটা ফর্মুলা আছে, দুটো সংখ্যা যদি a আর b এর মধ্য সমানুপাতি বলে সেটা সমান সমান কি হয় √ab, তাহলে এর ক্ষেত্রেও মধ্য সমানুপাতি সমান সমান কি হবে √2.8 ইন্টু 0.7। আচ্ছা আমার বোঝার সুবিধার জন্য পয়েন্ট গুলোকে তুলে দিই, দুটো পয়েন্ট তুলে দিলাম, মানে 10 গুণ 10 হলো, তাহলে দেখো উপরের 28টাকে আমি কি লিখতে পারি 7 গুণ 4 7 28, তো 7 গুণ 2 গুণ 2, আর লাস্টের 7 রয়েছে গুণ 7, কেন 7 এ বাংলা কারণ 7 রয়েছে যেহেতু,
আর বাই 10 গুণ 10। তাহলে দেখো রুটের বাইরে দুটো 7 থেকে একটা 7 বেরোবে আর দুটো 2 থেকে একটা 2 বেরোবে, মানে হবে কত 7 গুণ 2 ডিভাইডেড বাই আর দুটো 10 থেকে একটা 10, মানে হচ্ছে 14/10। তার মানে হচ্ছে কত 1.4। 10 দিয়ে ভাগ করলে পয়েন্ট এক ঘর বাদিকে সরে গিয়ে 1.4 অপশনই হবে। তারপরেরটা কি বলছে দেখো, দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে 168 এবং 14, এদের মধ্যে একটি সংখ্যা 42 হলে অপর সংখ্যাটি কত? দেখো আমরা একটা ফর্মুলা জানি, লসাগু ইনটু গসাগু সমান সমান সংখ্যা দুটির গুণফল, মানে দুটো। তাহলে এক্ষেত্রে আমি পাই, তাহলে অপর সংখ্যা যদি বের করে সেটা সমান সমান কি হবে, অপর সংখ্যা সমান সমান হবে লসাগু গুণ গসাগু ডিভাইডেড বাই প্রথম সংখ্যা, বা যেটা বলে দেবে সেই সংখ্যাটা। তাহলে এখানে অপর সংখ্যাটা বের করতে বলেছে, অপর সংখ্যা সমান সমান কি হবে, লসাগু গুণ গসাগু মানে 168 গুণ 14 ডিভাইডেড বাই যেই সংখ্যাটা বলে দেবে সেইটা। কোন সংখ্যাটা বলে দিয়েছে 42, তাহলে ডিভাইডেড বাই 42। আচ্ছা 42 কে দেখো 4 দিয়ে গুণ করলে 168 হয়, তাহলে এটা একবারে কেটে দিই 4 দিয়ে। তাহলে সংখ্যাটি কত হবে 4 4 16 6 হাতে 1 4 4 24 1 25 200। ও কি হলো কেসটা, ও অপর সংখ্যাটি 14 হয়, আমি 64 লিখেছি 14, তাহলে কত হচ্ছে 4 14 56, অপশন সি হবে। তারপরটা দেখো কি বলছে, বলছে শানের কাছে 1612 টাকা আছে, সেই টাকা তার দুই ছেলে পীযূষ ও মনোজের মধ্যে বার্ষিক 8% চক্রবৃদ্ধি সমান সুদের হারে এমন ভাবে ব্যাংকে রাখলো যে পীযূষ ও মনোজ যথাক্রমে 12 এবং 13 বছর পর সমপরিমাণ অর্থ ফেরত পাবে। তাহলে শান পীযূষকে কত টাকা দিয়েছিল? এই টাইপের অঙ্ক প্রত্যেকটা শিফটেই আসছে। তো আমি একদম বেসিক কনসেপ্ট দিয়ে বোঝাই, এটা শর্টেও করা যায় কিন্তু বুঝতে অসুবিধা হবে, আমি একদম বেসিক ধরে করিয়ে দিই। শানের কাছে বলেছে এত টাকা আছে, এই টাকাটা সে তার দুই ছেলে পীযূষ ও মনোজের মাঝখানে, আর আমাকে পীযূষকে কত টাকা দিয়েছে। আমি ধরছি পীযূষকে দিয়েছে x টাকা, তাহলে মনোজকে কত দেবে, টোটাল আছে 1612, পীযূষকে যদি x দেয় তাহলে মনোজকে বাকি টাকাটা দেবে, মানে 1612 মাইনাস x। আচ্ছা পীযূষের টাকা, পীযূষ কত বছর পর টাকা পাবে, 12 বছর পর। কত পার্সেন্ট সুদের হার 8%, আর অন্যজন মনোজ 13 বছর পর পাবে। তাহলে পীযূষের 8% চক্রবৃদ্ধি সুদের হারে 12 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে, তাহলে x ইন্টু 1 প্লাস 8/100 হোল টু দি পাওয়ার 12। আর মনোজের তাহলে কত হবে, মনোজের আসল কত 1612 মাইনাস এক্স, তাহলে 1612 মাইনাস এক্স টাকার 8% চক্রবৃদ্ধি সুদের হার মানে 1 প্লাস 8/100 হোল টু দি পাওয়ার কত 13 বছরের, মানে হোল টু দি পাওয়ার 13। এই দুটো সূত্রে সমান বলেছে না, 12 এবং 13 বছর পর সমপরিমাণ অর্থ, মানে সুদে আসলে সমপরিমাণ অর্থ পাবে, তার মানে এই দুটো সমান। তাহলে আমি কি লিখতে পারি, তাহলে এক্স গুলোকে আমি বাঁ পাশে আনি, তাহলে এক্স আর এটা ডান পাশে গুণ ছিল, বাদিকে আসলে নিচে আসবে 1612 মাইনাস এক্স সমান সমান দেখো 1 প্লাস 8/100, এটার লসাগু করলে হয় 108/100 হোল টু দি পাওয়ার 13, আর এইটা যদি ডান পাশে পাঠাই তাহলে হয়ে যাবে 108/100, এটাও একই রকম করে লসাগু করলে হোল টু দি পাওয়ার 12। তাহলে দেখো হোল টু দি পাওয়ার 13 একটা রয়েছে, এর থেকে যদি হোল টু দি পাওয়ার 12 বাদ দিই তাহলে 1 পড়ে থাকবে, মানে কি পড়ে থাকবে 108 ডিভাইডেড বাই 100, মানে এটার জায়গায় কি পড়ে থাকলো, এইটা পড়ে থাকলো। কোনাকুনি গুণ করি, তাহলে 100x সমান সমান হবে 1612 ইন্টু 108 মাইনাস 108x। এক্স গুলোকে একদিকে আনলে কি হবে, বাদিকে আনলে 100x প্লাস 108x মানে 208x সমান সমান 1612 ইন্টু 108। তাহলে x এর মান কত হবে 1612 ইন্টু 108 ডিভাইডেড বাই 208। আচ্ছা 208 কে দেখো, এটাকে যদি 4 দিয়ে কাটি তাহলে হয় 5 2, আর এটাকে 4 দিয়ে কাটলে হয় 4 দুগুণে 8 2 8 7। আচ্ছা 5 দিয়ে ওই মানে 13 দিয়ে কাটলে হয় 4 13 52, আর এখানে হবে 13 কে 13 3 1 13 দুগুণে 26 5 2 4, তাহলে 4 আর 124 কে কাটলে হয় 3 আর 1, তাহলে কত হচ্ছে 31 গুণ 27। তাহলে 31 গুণ 27 করলে 7 একে 7 3 7 21 গুণ 2 একে 2 3 দুগুণে 6 7 2 একে 3 6 2 8, মানে কত হলো 837। আমি পীযূষকে ধরেছিলাম x টাকায়, তাহলে পীযূষকে কত টাকা দিয়েছিল 837 টাকা, মানে অপশন বি হবে। তারপর একটা বার্ষিক 8% সরল সুদের হারে কোনো মূলধনের 4 বছরের সরল সুদ 824 টাকা হলে মূলধনের পরিমাণ কত। আমি ধরছি মূলধনের পরিমাণ x, তাহলে সরল সুদের হারের ফর্মুলা কি, সরল সুদ সমান সমান পিটিআর বাই 100, যেখানে p এর মানটা হচ্ছে x ইনটু t এর মান মানে সময় কত 4 বছর মানে ইনটু 4 ইনটু সুদের হার কত 8% মানে ইনটু 8 ডিভাইডেড বাই 100, এটা সমান সমান হচ্ছে 824। সেখান থেকে x সমান সমান কত 824 ইনটু 100 ডিভাইডেড বাই 4 ইনটু 8। তাহলে 8 দিয়ে 824 কে কাটলে হয় 1, তারপরে 24 দুটো সংখ্যা একসাথে নামছে মানে 0 3, আর 4 দিয়ে 25 কে কাটি, এই 100 কে কাটি 4 25 100, তাহলে কত হবে 103 গুণ 25, তাহলে 3 25 75 এর 5 হাতে 7 25 0 0 7 25 একে 25, মানে 2575, অপশন
ডি হবে। তারপরেরটা কি বলছে দেখো, একটি ফ্যানের বিক্রয় মূল্য 7,392 টাকা, যদি লাভের হার 32% হয় তাহলে ফ্যানটির ক্রয় মূল্য কত? লাভের হার বলে দিয়েছে, ক্রয় মূল্য আমি ক্রয় মূল্য এক্স ধরে করতে পারি, 100 ধরে, বা লাভ লাভ 132 মানে বিক্রয় মূল্য 132 হলে ক্রয় মূল্য 100, এভাবেও করতে পারে, তাই এক্স ধরে করি আমি, বা একবারেও ফর্মুলাতে বসিয়ে দিতে পারি। আমি ধরছি ক্রয় মূল্য হচ্ছে এক্স টাকা, তাহলে 32% লাভে বিক্রয় মূল্য কি হবে? তাহলে বিক্রয় মূল্য হবে কত? এক্স ইন্টু 132/100, যেহেতু লাভ হচ্ছে 32% বেশি, মানে 32% বেশি হবে, 132/100। এটা সমান সমান বলেছে 7392, তাহলে এক্স এর মানটা কত হবে? ওগুলোকে ডান পাশে পাঠালে 7392 ইন্টু 100 ডিভাইডেড বাই 132, 132 কে দেখো 11 দিয়ে কাটাকুটি যায়, তাহলে 1 2 2 2, এখানে হবে তাহলে 6 7 9 মানে 7 2, আচ্ছা 12 দিয়ে যদি কাটি 5 12 60, তারপরে 7 2 মানে 6, এক্স এর মান কত হবে? 5600, মানে অপশন ডি হবে। তারপরেরটা x এর 2% ইজ ইকুয়াল টু 348, মানে কি লিখতে পারি? x ইন্টু 2/100 সমান সমান হচ্ছে 348, তাহলে x এর মান কত? তাহলে x সমান কত? 34800 ডিভাইডেড বাই 2, কোনাকুনি গুণ করে দিলাম, যদি কাটলে 1 1 4 7 4 0 0 1 7 4 0 0, অপশন বি হবে। তারপরেরটা কি বলছে দেখো, ক্ষুদ্রতম স্বাভাবিক সংখ্যাটি কত যেটি 26 8 11 এবং 13 দ্বারা বিভাজ্য? তা এইগুলো দ্বারা বিভাজ্য মানে কি করতে হয়? এগুলো লসাগু করতে হয়। 26 8 11 13 লসাগু করব। 13 আর 26 কে দেখো 13 দিয়ে ভাগ করা যায়, তাহলে 13 দিয়ে ভাগ দিলে কত হয়? 2 8 11 1, আবার 2 আর 8 কে 2 দিয়ে ভাগ যায়, তাহলে 1 4 11 1, আর কিছু দিয়ে ভাগ যায় না, তাহলে 13 দুগুণে 26 আর 4 গুণ 44, তাহলে 26 গুণ 44, 4 6 24 4 হাতে 2, 4 দুগুণে 8 দিয়ে 10 গুণ 4 6 24 4 হাতে 2, 4 দুগুণে 8 দিয়ে 10, তাহলে 4 4 1 1 1144, তাহলে কোন ক্ষুদ্রতম সংখ্যাটা এই সবকটা দ্বারা বিভাজ্য? 1144। তো আজকের ক্লাসে এই 20টা প্রশ্নই ছিল। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাতে একটা লাইক করে দিও, ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, আর এই চ্যানেলে নতুন হলে আর এই ধরনের ভিডিও পেতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো আজকে এত দূরই থাকছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।